বলেন যে জামাত তো ফেব্রুয়ারিতে চাইছিল, জামাত তো ফেব্রুয়ারিতে প্রথমে চাইছিল, তো এখন ফেব্রুয়ারিতে তো হচ্ছে, এখন এখানে তো জামাতের চাওয়াটা বেশি মিলতেছে না এখানে। আমরা তো ডিসেম্বরের আগে চাইছিলাম, আমরা তো চাইনি আমরা তো ফেব্রুয়ারিতে, আমরা তো চাইছিলাম ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক, কারণ সংস্কার কিছুই তো করতে পারতেছে না সরকার, সেটা আপনাদের জন্য করতে পারতেছে না। আপনারা 6 মাস ধরে প্রধানমন্ত্রী 10 বছর থাকবে না 5 বছর বিএনপি ধৈর্যের সাথে এই সংস্কারগুলা নিয়ে কাজ করতেছে। বিএনপি তো হাসিনার আমল, যখন আমাদেরকে আমরা বাসায় থাকতে পারি না, পালায় বেড়াতেছি, তখন থেকে আমরা সংস্কার নিয়ে কথা বলতেছি। এখন হাসিনা যাওয়ার পরে সবাই পাওয়ারের কাছাকাছি আসছেন, তখন সংস্কার থেকে একটু দূরে চলে যাচ্ছেন। এখন সবাই নো নট এট অল, উই আর দ্য ওয়ান হু ওয়ান্টস দিস রিফর্ম। আচ্ছা ঠিক আছে, আমরা তো দিনের পর দিন কাজ করে যাচ্ছি রিফর্ম নিয়ে, কিন্তু একটা জায়গায় তো আসতে হবে, আমাদের সবার একটা জায়গায় আসতে হবে, রাইট। আমি আবার আপনার কাছে আসবো, তার আমি একটু জনাব হাসনাত কাইয়ুমের কাছে আসি। তবে দর্শকদের কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সব কমিটি স্থগিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতে সমন্বয়ক পরিচয় চাঁদাবাজির অভিযোগ কমবে বলে মনে করেন কিনা? শতকরা 61% মনে করেন যে হ্যাঁ কমবে, শতকরা 39% মনে করেন না যে কমবে না। এইটা অবশ্য আমি বুঝতেই পারি নাই যে কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সব কমিটি কেন স্থগিত করা হলো, কারণ যিনি অভিযুক্ত তার সাথে তো আসলে কেন্দ্রীয় কমিটির সংস্রবে আমি আসলে দেখতে পেয়েছিলাম। অন্য কমিটিগুলি কি করলো এটা আমি ঠিক বুঝলাম না। যাই হোক, জনাব হাসনাত কাইয়ুমের কাছে আসি। জনাব হাসনাত কাইয়ুম, আপনার কাছে আমার প্রশ্ন ছিল শামাপার কাছে যাওয়ার আগে, যে আপনারা কিন্তু আসলে একটা পপুলিস্ট জায়গা থেকে এইটা করেন কি না, যে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদেরকে আপনারা খুব বেশি প্রশ্নের সম্মুখীন করেন না। অনেক সময় বামপন্থী রাজনৈতিক দলকেও আপনারা একরকম ছাড় দেন। আপনাদের মূল আক্রমণের জায়গা থাকে হচ্ছে বিএনপি, আগে আওয়ামী লীগ ছিল, এখন মূল আক্রমণের জায়গা হচ্ছে বিএনপি। কারণ আপনি বিএনপির অনেক সমালোচনা করেন। আপনি চাইলে দুই একটা আমি আপনাকে পড়েও শোনাইতে পারি, আপনার লম্বা সাক্ষাৎকার আমি পড়তেছিলাম, আপনি যদি একটু বলতেন। না, এটা ঠিক আছে। আপনি যদি এটাকে ধরেন যে আমাদের সম্পর্কে এক ধরনের একটা আপনার অবজারভেশন, প্রথমত আমি বলতে পারি যে এটা অনেকাংশে সঠিক। আমি এটার কারণ বলতে পারি আপনাকে যে কেন আমরা এরকম। ধর্মভিত্তিক দল বলতে এখানকার যেগুলি আসলে ইসলামী দল হিসেবে কাজ করে, তাদের মধ্যে দুইটা দলের বাইরে আমাদের আসলে খুব বেশি আমাদের এগুলি নিয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের রাজনীতি, এটা আমরা মনে করি না। একটা হচ্ছে জামাতে ইসলামী, তাকে আমরা যদিও ধর্মভিত্তিক দল এই কারণে সমালোচনা করি, বিষয়টা এরকম। জামাত ইসলামীকে আমরা সমালোচনা করি তার আসলে গণহত্যার জায়গা থেকে, তার আসলে সবসময় এস্টাবলিশমেন্টের অবস্থান থেকে গণবিরোধী ভূমিকার কারণে, এবং ক্ষেত্র বিশেষে মানে একটা জায়গা থেকে যে আসলে তারা 71-এর গণহত্যার সময় এমনকি এখানে ধর্মকে তারা ব্যবহার করে এখানে ধর্মভিত্তিক রাজনীতি এবং ধর্ম বিরোধী রাজনীতির এরকম একটা বাইনারি তৈরি করার ক্ষেত্রে তারা ইসলামটাকে ব্যবহার করার কারণে এখানকার মানুষ একটা বড় রকমের সংকটে অনেকদিন পর্যন্ত ভুগছে সেই কারণে। আর এর বাইরে আমরা আসলে হেফাজতে ইসলাম একটা রাজনৈতিক অবস্থানের সাথে আমাদের বিরোধ আছে, সেইটা আমরা বিরোধ করার চাইতে পজিটিভলি আপনি দেখবেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সাথে আমরা বিরোধ করি না, আমরা আমাদের পজিটিভ কথাটা বলতে থাকি যে আমাদের এইরকম লাগবে, আমাদের এইটা চাই, আমরা এই জিনিসগুলিকে বদলায় এইরকম করতে চাই, এবং এটার জন্য কোনো দলকে, কোনো ব্যক্তিকে, কোনো নেতাকে আমরা পারতপক্ষে সমালোচনার মধ্যে নিয়ে আসতে চাই এরকম না। বিএনপির সাথে আমাদের যে সমালোচনার যে জায়গাটা দাঁড়াইছে সেটা অন্য, সেটা হচ্ছে যেটা এতক্ষণ ধরে বলতেছিলেন, যেন বিএনপির সাথে আমরা 31 দফার একটা ভিত্তিতে একটা যুগপৎ আন্দোলনে আমরা যুক্ত হয়েছিলাম। তো যুগপৎ আন্দোলনে যখন আমরা গেছিলাম, সেটার একটা এই 31 দফা যখন আসলে আমরা ড্রাফট করি, ওই ড্রাফট কমিটিতেও আমি একজন ছোট সদস্য হিসেবে ছিলাম। তো সেই সময়ে তাদের যে অবস্থান ছিল মানে সংস্কারের প্রশ্নে, সেটা নিয়েও তখনও আমার সমালোচনা আছে। আমরা সমালোচনার সময়তই কিংবা তাদের সাথে পার্থক্য সময়তই যুগপৎ আন্দোলনটা করছিলাম, কারণ তখন আমরা আসলে অনেকের ভাষায় ফেসিজম, আমরা বলতাম যে একটা মাফিয়া তন্ত্রের থেকে মুক্ত হওয়ার জন্য সকলের মধ্যে আসলে যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার জন্য
নিজেদের সমালোচনাটা, রাজনীতির সমালোচনাটা কম করে ওই মাফিয়া তন্ত্রটার বিরুদ্ধে আসলে সবাইকে কমন ভাবে ঐক্যবদ্ধ করার দায়িত্ব থেকে আসলে আমরা না, কিন্তু কিন্তু অনেক কিন্তু বিরোধিতা হাসান কামাল ভাই, সত্ত্বেও আমি একটু স্পেসিফিক করতে চাই যে আপনি আসলে বিএনপির যে সমালোচনা করতেছেন যে জায়গাটা থেকে, যে সংস্কারের প্রশ্নে তাদের অবস্থানটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু কথা কি আসলে ঠিক? আমি তো সংস্কারের প্রশ্নে বিএনপির অবস্থান বড় কোনো চেঞ্জ দেখি না আসলে। বিএনপি 31 দফার মধ্যে, হ্যাঁ আপনি তার অন্যতম কারিগর ছিলেন, জি আপনি তার অন্যতম, থামাইছেন, আমি জি জি আপনি যেখানে থামাইছেন কতখানি জি 30 দফা নিয়ে 5 তারিখের পরে আমরা বিএনপি কে রিভিউ করতে বলছি। আমরা বলছি 5 তারিখের এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটা আগের থেকে আসলে অনেক দূর পর্যন্ত বিকশিত হয়েছে, এবং তাকে আমরা যেইখানে তাদেরকে ভাবতাম সেইখানে যদি আমরা অবস্থান করি তাইলে আমরা মানুষের থেকে আসলে পেছনে অবস্থান নেব, এবং মানুষের পেছনে অবস্থান নিলে এটা আমাদের জন্য আসলে রাজনৈতিক দল হিসেবে কিংবা আসলে রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের এটা উচিত হবে না। আমাদের উচিত হবে আসলে মানুষের অন্তত আকাঙ্ক্ষার সাথে থাকা, এবং সেই জায়গা থেকে আমরা 31 দফার রিভিউ চাচ্ছি। কিন্তু এইটা আসলে একবার জনাব তারেক রহমান সহ একটা মিটিং এ, মানে তখনও পর্যন্ত অনলাইন মিটিং এখনো যেটা হয়, তো উনি একটা মিটিং আমাদের মুলতবি করছিলেন, পরে মুলতবি মিটিংটা আর কোনোদিন হয় নাই, এবং লোকাল যে বিএনপি আছে তার সাথে আসলে আমরা এই বিষয়গুলি নিয়ে কোন রকমের মানে যতটা লম্বা বিশ্লেষণ প্রয়োজন সেই রকমের বিশ্লেষণ করার মতো পরিবেশ আমরা পাইনি। হাসান কামাল ভাই, তাতে যেটা হয়েছে যে আমি শেষ করে ফেলি কথাটা, জি তাতে আমাদের অবস্থানটা আমাদের রয়ে গেছে, আমরা একটা আকাঙ্ক্ষা আমাদের বাড়ছে, ওনাদের অবস্থানটা ওনাদের জায়গায় রয়ে গেছে। না হাসান কামাল ভাই, আমাদের যে বাড়তি আকাঙ্ক্ষা, জি বাড়তি আকাঙ্ক্ষার কথা থাক, কারণ হচ্ছে যে আপনার লেখা বা আপনার চিন্তার সাথে আমি পরিচিত, দর্শকরা হয়তো, কিন্তু আপনি যেটা জন আকাঙ্ক্ষার কথা বলতেছেন, বিএনপির কোন জন আকাঙ্ক্ষাটা ফলো করা দরকার ছিল? কিছু কিছু লোকের কথা শুনলে, এনসিপির, কোনো সময় জামায়াতে ইসলামীর, কোনো সময় সরকারের কথা শুনলে মনে হয় বিএনপি জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে একভাবেই, সেইটা হইলো ইলেকশনে হাইরা গিয়া। এছাড়া তো আর বিএনপির জন আকাঙ্ক্ষা কেমনে, কি জন আকাঙ্ক্ষাটা কেমনে পূরণ করবে বিএনপি? না না না, আপনার এক একটা কি হয়, মানে আপনি ধরেন হাসিনা বিরোধী একটা লড়াই আমরা করতেছিলাম, তাই না? আমরা 64টা দল ধরেন একটা সময় গিয়ে যুগপৎ করছি, সেই লড়াইয়ের মধ্যে আমরা ধরেন কতগুলো বিষয় তো আমরা সবাই কমনলি অ্যাকসেপ্ট করছি। সেই কমন অ্যাকসেপ্টেন্সের জায়গাটার মধ্যে আসলে সুরটা কি? সুরটা হচ্ছে আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে আসতে চাই, আমাদের একটা ব্যালেন্সড গভর্নমেন্ট সিস্টেমে আসতে চাই, আমাদের যে সমস্ত ছোটখাটো দ্বন্দ্ব এগুলিকে কমায় আসলে জাতিটাকে আসলে জাতীয় স্বার্থে আসলে সবাই মিলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে চাই। এইগুলি হচ্ছে মোটা দাগে ধরেন আকাঙ্ক্ষা। যদি বলেন এটা বিএনপিরও স্বীকৃত আকাঙ্ক্ষা, আমাদেরও স্বীকৃত আকাঙ্ক্ষা, অন্যদেরও স্বীকৃত আকাঙ্ক্ষা। এখন এটার বাস্তবায়ন কিভাবে হবে সেইটা নিয়ে আপনি বলতে পারেন যে সেই জায়গায় তর্কগুলি। কিন্তু বিএনপি কি একবারও, আপনি যে কথাটা বললেন এখন এই শেষ লাইনটা, এইটার থেকে বাইরে কখনো কথা বলছে? ও তো একটা ব্যালেন্স চায়, ও তো একটা জবাবদিহি চায়, ও তো একটা স্বচ্ছতা চায়। না না, সেটাই তো মানে বিএনপি কোনটা চায় না এটা আমি বুঝতে পারতেছিলাম না। আমরা বলতেছি ধরেন পদ্ধতিগতভাবে, যেমন ধরেন পদ্ধতিগতভাবে আমরা যখন বলি যে এই সরকারের স্বৈরতন্ত্র কেন ছিল, এটা স্বৈরাচার কেন? কারণ সে এমনি স্বৈরাচার ছিল। সরকার স্বৈরাচার তো এই জন্য না যে তারেক জিয়া স্বৈরাচার হয়ে যায় কিংবা শেখ হাসিনা স্বৈরাচার হয়ে যায়, এটা তো না। রাইট। সরকারের মধ্যে রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে এরকম যে এখানে যদি খালেদ মহিউদ্দিনকেও চালাইতে দেওয়া হয় তাইলে এটা চালাইতে গেলে খালেদ মহিউদ্দিন আর অন্য কাউকে আসলে শুনতে পারবে না। না, কিন্তু হাসান কামাল ভাই, আমি এটা নিয়ে, কিন্তু হাসান কামাল ভাই, এটা নিয়ে আমি বিস্তারিত আমি কথা কইতে রাজি আছি। কারণ হচ্ছে যে আমি গত 8 বছরে আমি দেখছি শেখ হাসিনা যেমনি দেশ চালাইছে, প্রতিটা কাজ সে সংবিধান ভায়োলেট করছে। যেমন আমাদের সংবিধান কিন্তু নির্বাচন কমিশনের ওই ক্ষমতা দেয়া আছে, প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচন কমিশনে কিছু কইতেই পারবে না, ওর কথা ওর শুনতে হইব। ও করছে উল্টাটা। এখন এইটা আমি সংবিধান মাইনা করতে, যদি হাসিনার অ্যাঙ্গেল থেকে যদি আমি বলি তাহলে তো এটা হাসিনা তো ভাঙে নাই, বাংলা তো হচ্ছে আসলে নির্বাচন কমিশন। হ্যাঁ, নির্বাচন কমিশন ভাঙছে, কিন্তু এটা সংবিধানের কোনো দোষ নাই তো এখানে। আমি সংবিধানের দোষটা ওইখানে, আপনার সাথে এই তর্কটা এখানে করতে পারবো না আমি, কারণ এই সংবিধানের ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে ধরতে পারা খুব কঠিন। এইটাই হচ্ছে আমি যে জন্য বলি যে কামাল সাহেবদের 13 বার নোবেল দেওয়া যেতে পারে, কারণ এই সংবিধানটার
আর্কিটেকচারটা কিংবা ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে এরকম যে এটা সাপ লুডোর চাইতে জটিল। কিন্তু হাসান কাইম ভাই, আমি আপনার একটা কথা বলি, হাসান কাইম ভাই, আমি একটা কথা বলি, পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধান, আমি আপনার এটা নিয়ে, পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধান ধরা যাক সুইডেনের সংবিধান সবচেয়ে ভালো, আপনি সুইডেনের সংবিধান আইনা দেন, শেখ হাসিনা আবার স্বৈরাচারীই হইব। ওর সংবিধান লাগে না ও স্বৈরাচারী হইতে, সংবিধানে তো নাই। আমি আপনারে বলি যে জেসিন্দ্রার গল্পটা মনে আছে না? হ্যাঁ, জেসিন্দ্রা আসলে করোনার সময় যে খাইতে গেল, তারপরে হোটেল বয় যে তারে বললো যে সিট নাই, চলে যাও। হ্যাঁ, আমি এই গল্পটা বক্তৃতা করতে গেলে বলি যে জেসিন্দ্রা যদি আসলে জেসিন্দ্রা না হয়, শেখ হাসিনা যদি ওইখানকার প্রাইম মিনিস্টার হইতো, তাইলে কি ওই বাচ্চাটাকে কিছু করতে পারতো? আসলে কিছুই করতে পারতো। আমার কাছে মনে হয় জেসিন্দ্রার মতোই শেখ হাসিনাকে ওইখানে চলতো। আমার কাছে মনে হয়, এবং জেসিন্দ্রা এইখানে জন্মাইলে, এইখানে রোল করলে সে শেখ হাসিনার রোলটাই করবে। আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশটা চালাইতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি সংবিধানটা জিগাইতেছে? উনি তো দুই পকেটের দুইটা। ডক্টর মোহাম্মদ ইউনূস দুই পকেটের দুইটা, যখন দরকার হইতেছে তখন বিপ্লবী সরকার, যখন দরকার হইতেছে তখন হচ্ছে সাংবিধানিক সরকার। না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো আসলে আপনি নরমাল গভর্নমেন্ট ধরবেন কিভাবে? এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট। সে একটা কনস্টিটিউশন কোনোটা মাইনে কোনোটা না মাইনে একটা সাংবিধানিক আবহের মধ্যে থাকার চেষ্টা করে একটা নিজেদের মতো করে পরিস্থিতি অনুযায়ী ধরুন কাজ করতেছে। এটা তো সাংবিধানিক সরকার। আমি আবার আসবো আপনার কাছে, আমি একটু শামা ওবায়দ আপনার কাছে যাই। শামাপা, মানে আমরা 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 যা দেখতে পাচ্ছি যে গত অগাস্ট মাসের শেষ দিকে আপনি যেটা বলতেছিলেন যে আসলে দল ব্যবস্থা নেয়, বিএনপি 4,500-এর উপর গুরুত্বপূর্ণ দলীয় নেতাকর্মীর উপর ব্যবস্থা নিছে। এই গত অগাস্ট মাসের শেষ দিকে আপনার সম্ভাব্য নির্বাচনী আসনে বিএনপি একজন সমর্থক দলীয় কোন্দলে খুন হন। এতে আপনাকে প্রধান আসামি করে মামলা দেওয়া হয়েছিল, দল থেকে আপনাকে বহিষ্কারও করা হয়েছে, পরে আবার দলই আপনাকে আবার আপনার পদে ফিরিয়ে এনেছে। এখন এই হত্যা, সংঘর্ষ, চাঁদাবাজি, নানা ঘটনায় বিএনপি যে নানা স্তরের এই যে 5-6 হাজার নেতাকর্মীরা যে বহিষ্কার করছে, তারা কি আবার আপনার মতো শপথে ফিরে আসবেন? মানে আপনার শপথে ফিরে আসার প্রক্রিয়াটা কি? ওয়ানলি বিকজ আপনি খুব গুরুত্বপূর্ণ নেতা, আপনাকে বহিষ্কার করা মানে বিএনপির একটি আসন হারানো, সেই জন্য আপনাকে ফিরিয়ে আনা, নাকি আপনি সত্যিই নির্দোষ? এটা মানে আমরা কেমনে বুঝবো, কেমনে মানে প্রক্রিয়াটা কি? যেহেতু আপনি অনেক বড়, আপনি এখন হাসনাত আব্দুল্লাহ ভাইকে প্রশ্ন করেন হচ্ছে জাতীয়, আর আমাকে প্রশ্ন করেন ব্যক্তিগত। হাসনাত কাইয়ুম ভাইকে, আচ্ছা ঠিক আছে, আমার ব্যক্তিগত প্রশ্ন, কারণ আপনি নিজেই তো জাতীয়। শামাপা, আপনি নিজেই তো জাতীয়। জি, না, উনিও সেজন্য উনিও এক সংসদ কমিশনে আছে, সেটা ঠিক আছে। জি, তা এখন আমি বলি যে আমার ব্যক্তিগতটা আমি এক লাইনে আমি শেষ করে এটা উত্তরটা হচ্ছে যে আমার নির্বাচনী এলাকাটার যে ঘটনাটা ঘটেছিল ওটা অত্যন্ত দুঃখজনক। ওখানে এটা রাজনৈতিক কারণে ঘটেছিল, ইটস নাথিং টু ডু উইথ চাঁদাবাজি অর এনিথিং এলস। তো এখানে যে কারণে, এবং এটা একজন মানুষ খুন হয়েছিল, এটাও অনেক দুঃখজনক। মামলা হয়েছে, মামলা যখন হয়েছে তখন কিন্তু আপনি একটু আগে বললেন না যে বিএনপি সরকারে আছে বলে মনে হয়, তখন কিন্তু হাসিনা চলে গেছিল, ইউনূস সরকার অলরেডি তখন ওখানে আছে। এখন তো ওই মামলা তো আমার বিরুদ্ধে হয়েছে এবং ওই থানা ওই মামলা নিয়েছে আমার বিরুদ্ধে। কিন্তু যখন দল এটা ইন্টারনালি করেছে, ইনভেস্টিগেট করেছে, তখন দেখেছে যে এখানে আমার ব্যক্তিগতভাবে কোনো সংশ্লিষ্ট ছিল না ওই খুনের ব্যাপারে। হ্যাঁ, তো তখন ইনভলভমেন্ট ছিল না কোনো। সেক্ষেত্রে তখন দল যখন, এবং অনেক দিন এটা এমন না যে সাথে সাথে আমার পদটা স্থগিত করা হয়েছিল, সাথে সাথে যে আমার পদ ফিরে দেওয়া হয়েছে তা নয়। আমার দল যে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেটা আমি এগ্রি করি, আমি অর্গানাইজিং সেক্রেটারি দলের, আমি দল যেটা ভালো মনে করেছে ওটাই করেছে, শাস্তি স্বরূপ আমাকে সেটা করা উচিত সেটা করেছে, এবং তারপর দল যাচাই বাছাই করে দেখেছে যে এটা সঠিক নয়, সেজন্য আমার পদটা ফিরিয়ে দেওয়া হয়েছে। যাচাই বাছাই করা একটা ভবিষ্যতে যেসব বহিষ্কারাদেশ যেসব বহিষ্কারাদেশ যাচাই বাছাই করে দেখা হবে যে ওখানে আমাদের দলের লোকজনের সংশ্লিষ্ট নাই, সেগুলো অবশ্যই দল কনসিডার করবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করার। এটা তো বলাই বাহুল্য। এটা তো যাচাই বাছাই করার একটা কম্পিটেন্ট অথরিটি বিএনপির আছে, মানে ইন্টারনালি এটা দেখার।
যারা এরকম Of করে course, দেখতেছে? of course, of আচ্ছা course. তাহলে আমি একটু জাতীয় হ্যাঁ, of course আছে। আচ্ছা তাহলে আমি একটু জাতীয় প্রশ্নে আসি। আপনি সম্প্রতি আপনি একটা বক্তব্যে বলেছেন যে বিএনপিকে পরিকল্পিতভাবে সংস্কার বিরোধী বলে প্রচার করা হচ্ছে, পরিকল্পিতভাবে সংস্কার বিরোধী বলা হচ্ছে, কিন্তু আপনারা মানে এটা তো ফ্যাক্ট, আপনারা একজনকেই প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, সংসদ প্রধান রাখতে চান, প্রধানমন্ত্রীর ক্ষমতা আপনারা কমাতে চান না, আগের মূল বিষয়গুলি বহাল রেখেই খুচরা কিছু সংস্কার আপনারা সম্মত হয়েছেন। আপনারা বলছেন যে ডক্টর ইউনূস নির্বাচন দিতে চান না, কিন্তু আমি এটাকে কিন্তু এভাবেও প্রশ্ন করতে চাই বা প্রশ্ন করতে পারি, আপনারা সংস্কার নিয়ে এত তালবাহানা এবং এত রিয়াকশন আপনারা দেখালেন, এই কারণেই কিন্তু এত দেরি হলো। মানে আমি এই যে হাসান কায়ুম ভাই ওই রাষ্ট্রীয় ঐকমত্য কমিশনে যান, আমি এটা প্রতিদিন দেখি, সরাসরি দেখি, পরে আবার রেকর্ডিংও দেখি। আমি দেখি যে সবার সঙ্গে সব বিষয়ে আলোচনা করে এসে এটা সালাউদ্দিন সাহেবে আইসে এটা হয় ঠেকা যায়, নাইলে এটার 3টা শিং বাইরে হয়, নাইলে ওইটার একটা কিছু একটা হয়, এবং তারপরে শুনেন ওখানে যারা বসে আছে সংস্কার কমিশনে, যারা প্রত্যেকদিন গিয়ে বসে, তাদের মধ্যে বিএনপি ওয়ান অফ দ্য বিগ পার্টি, যার তৃণমূল পর্যন্ত আমরা বাস্তবতা জানি। আমরা বাস্তবতা জানি ভাই। আপনি বিনয় করতেছেন কেন? আপনি বলেন বিগেস্ট পার্টি, বাস্তবতা জানি, আপনি বলেন বিগেস্ট পার্টি, তারপরে আলোচনা আসেন। আমরা বিগেস্ট না বাস্তবতা তো আমরা জানি। ওই কাগজে কলমে এক কথা, আর মাঠে গিয়ে চিত্র কিন্তু আরেক কথা। তো ওখানে আমরা যখন 31 দফায় যখন হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের কথাই কিন্তু পরিষ্কার হয়েছে যে আমরা 31 দফা যখন হাসনাত কায়ুম ভাইয়ের কথাই কিন্তু এটা উনিই বলেছেন, 31 দফাটা যখন আমরা দিয়েছি তখন কিন্তু আমরা বলেছি যে এটা ওপেন টু ডিসকাশন, এখানে কোনো চেঞ্জ যদি কেউ করতে চায় সেটা কিন্তু সেই সাজেশন গুলো আমরা নিব। তখন কেউ কিন্তু কোনো সাজেশন নতুন কিছু দেয় নাই। 31 দফা নিয়ে আমরা মাঠে ময়দানে গেছি। এই 31 দফার বেশিরভাগ এখানে যদি বাস্তবায়নে তো পার্থক্য থাকবেই ভাই। আমার দল কিভাবে তত্ত্বাবধায়ক সরকার চাইবে আর হাসনাত কায়ুম ভাইয়ের দল কিভাবে তত্ত্বাবধায়ক সরকার চাইবে, সেই বাস্তবায়নটা কিভাবে হয়, এটার পার্থক্য থাকতেই পারে। আমাদের 31 দফায় শিক্ষা, স্বাস্থ্য সবকিছু নিয়ে আমাদের দেওয়া আছে। এখন আমি বাস্তবায়ন কিভাবে করব, এটার ইট ডাজন্ট মিন যে আমার সবার সাথে একমত হতে হবে না। আপনি একমত হয়ে না পা, কিন্তু আপনি ফিলোসফিতে আসেন। প্রধান কথাটাই হচ্ছে সংস্কারের, যাতে কেউ এককভাবে অনেক ক্ষমতাশালী না হয়ে ওঠে, কিন্তু আপনাদের সকল আলোচনা কেন্দ্রীভূত যাতে একটা লোক এককভাবে অনেক ক্ষমতাবানী থাকে। যেমন আপনি মাঠের আলোচনা কথা বলছেন, মাঠের আলোচনায় এটা আপনি কোথা থেকে, আপনি 31 দফা পড়ছেন? আমাদের তো প্রথম 4টা দফার মধ্যেই একটা দফা হচ্ছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য। আমরা কোথায় আমরা বলেছি যে আমরা প্রধানমন্ত্রী যে আপনারা 31 দফা যা কিছু বলছেন, 31 দফা যা কিছু বলছেন তা কিছু যদি আপনারা মানে সংস্কার কমিশন তার থেকে অনেক বেশি বাড়তি কিছু বলতে পারে না, 31 দফাই বলছে। কিন্তু আমি ভাঙ্গা বলি, 31 দফায় আপনারা কিন্তু সাংঘাতিক ভালো ভালো জিনিস আনছেন, কিন্তু আমি ভাঙা ভাঙা। আচ্ছা, তারপরে আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাইছি, বিচার বিভাগকে স্ট্রেনথেন করতে হবে। হ্যাঁ, এটা আমরা রাজি, এবং সেটার জন্য যা যা করার দরকার সেটা আমরা রাজি। কিন্তু যখন আপনি বিচার বিভাগের স্বাধীনতার জায়গায় আসেন, কিন্তু যখন এটা ফাংশনাল জায়গায় আসছে, যখন বলা হয়েছে যে প্রধান বিচারপতি কিভাবে নিয়োগ দেওয়া হবে, সেটা নিয়ে আপনারা কথা কইছেন 4 দিন, কথা কইতে চান নাই 50 দিন। মানে এইটা কেন ভাই? শুনেন, এই যে হাসান ভাই এনে সাক্ষী, সালাউদ্দিন ভাই আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার, সালাউদ্দিন ভাই ওয়াকআউট করছে 1 দিন, আর বামপন্থীরা ওয়াকআউট করছে 5 দিন। তো এখন ওনারাই তো একমত হয় না, ওনারা তো প্রত্যেক লাইনে যদি ওনারাই বাধা দেয় তাহলে কেমনে মিল হবে? বিএনপি তো অনেক ছাড় দিতেছে, বিএনপি অনেক ছাড় দিয়ে এক জায়গায় আসতে হবে ভাই। আর বাকিটা আপনি পার্লামেন্টের উপর ছেড়ে দেন। আপনি ইলেকশনে যান, ইলেকশনে আপনার ম্যানিফেস্টো নিয়ে, হাসনাত কায়ুম ভাই ওনার ম্যানিফেস্টো নিয়ে যাক, জামাত ওনার ম্যানিফেস্টো নিয়ে, এনসিপি ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস পার্লামেন্টে আসুক। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি শুনেন নাই? উনি বলছেন বাংলাদেশের মানুষ ম্যানিফেস্টো দিয়ে ভোট দেয় না, বাংলাদেশের মানুষে গিয়া সামাপা এখন গিয়া বলবে প্রতি ভোট 1000 টাকা করে দিব, ধানের শীষে ভোট দিয়ে দিবে, যারা দিবে না তারাও দিয়ে দিবে।